নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সুব্রত মণ্ডল, বাংলা বিভাগের শিক্ষক। প্রত্যেক শনিবার সন্ধ্যা 6টার মতোই আজকেও আমি উপস্থিত হয়েছি পারুল প্রকাশনী সৃষ্ট পারুল একাডেমি 4G ফেসবুক লাইভ ক্লাসে এবং পাশাপাশি পারুল একাডেমি ইউটিউব লাইভ ক্লাসে। CBSE সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর অধীন যে দশম শ্রেণীর বাংলা পাঠ্য বই, তার পাঠ্যসূচিতে থাকা একটি বিশেষ অংশ আজ আলোচনা করতে চলেছি। CBSE সমস্ত বিদ্যালয়ের প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা, আপামর শিক্ষানুরাগী মানুষ এবং যারা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সকলকেই আজকের এই আলোচনায় স্বাগত। আলোচনাতে ঢোকবার আগে একটা ছোট্ট গল্প বলি। গল্পটা এরকমই, গল্প কিছুই নয়, কথা। আমাদের অতি পরিচিত একটা ছবি তোমরা দেখেছ। জাতির জনক গান্ধীজি লাঠি হাতে নিয়ে এগিয়ে চলেছেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো ছবি, লম্বা পা ফেলে, সামনে লাঠি ধরা। ছবিটি কার আঁকা জানো? অনেকেই জানো, নন্দলাল বসু। আমরা সহজ পাঠে, রবি ঠাকুরের যে সহজ পাঠ আমাদের পাঠ্য ছিল, সেখানকার যে ছবি, তা সব ওনারই আঁকা। এইরকম একজন বিখ্যাত মানুষ নন্দলাল বসু, বিখ্যাত চিত্রশিল্পী। তিনি তার শিক্ষকের কাছে, চিত্র শিক্ষকের কাছে, গুরুদেবের কাছে একটি ছবি এঁকে নিয়ে গিয়েছিলেন। কুমার তপস্যারত ছবি। ছবিটা তিনি যখন এঁকে নিয়ে গেলেন, তখন গুরুদেব বলছেন, আরে কি করেছে, এত বিবর্ণ কেন, একটু রং টং দাও, রং যদি না দাও একটু ফুলমালা চন্দন দাও। নন্দলাল বসু ছবিটি হাতে নিয়ে বিমর্ষ চিত্তে ফিরেছেন। এদিকে ঘরে ফিরে গুরুদেবের আর ঘুম হয় না। কেন ঘুম হয় না? গুরুদেব ভাবছেন, ঠিকই তো, নন্দলাল একটা ভেবে তো ছবিটা আঁকতে চেয়েছিল। তপস্যার অত উমার ছবি, সেখানে রং বেশি চড়বে কেন? ভোর হতে না হতেই তিনি দৌড়ে গিয়েছেন নন্দলাল বসুর ঘরে। গিয়ে দেখছেন যে তিনি তখন রং তুলি নিয়ে ওর উপর রং চড়াবার চিন্তা করছেন। গুরুদেব গিয়ে বললেন, মানে ওই চিত্র শিক্ষক গিয়ে বললেন যে তুমি ওটা পরিবর্তন করো না নন্দলাল, ওটা যেরকম আছে সেরকম থাকো। এই হলেন তিনি ছবির মর্মোদ্ধারকারী গুরুদেব। কার কথা বলছি নিশ্চিত কিছু কিছু আন্দাজ করতে পারছো, তার কারণ নন্দলাল বসুর চিত্র শিক্ষক তিনি ছিলেন। আসলে আমরা যাদের হাতের লেখা খুব খারাপ, তাদেরকে বলি, তোমরা অক্ষরগুলোকে ছবি আঁকো। আর সেই গুরুদেব তিনি বলতেন যে ছবি লিখতে হবে আর কথা আঁকতে হবে। কথাটা একটু উল্টে গেল না? ছবি আঁকা আর কথা তো লেখা, কিন্তু তিনি বললেন যে না, ছবি লিখতে হবে। বাংলা সাহিত্যে, বাংলা চিত্র জগতে সর্বপ্রথম তিনি এই কথাগুলি বললেন। তিনি বলছেন, শিল্পীর কাজকে এই জন্য বলা হয় নির্মিতি, অর্থাৎ রসের দিক থেকে যেটি মিত তা হলো অপরিচিত। আর কারিগরের কাজকে বলা হয় নির্মাণ, অর্থাৎ নিঃশেষভাবে পরিমাণের মধ্যে সেটি ধরা। তিনি বুড়ো আংলা গ্রন্থের ভূমিকায় বলছেন, অবন ঠাকুর ছবি লেখে। হ্যাঁ,
আমি এতক্ষণ যে গুরুদেবের কথা বলছিলাম তিনি হলেন অবন ঠাকুর তথা অবনীন্দ্রনাথ ঠাকুর। দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চিত রূপে বুঝতে পারছো সিবিএসসি এই বোর্ডের অন্তর্গত ক্লাস 10-এর বাংলা পাঠ্য বইয়ের পাঠ্যসূচিতে যেটা রয়েছে, মানে এটা সহায়ক গ্রন্থ হিসাবে রয়েছে, সেটা হলো এই অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আর আমরা সেই রাজকাহিনীর অন্তর্গত আজ প্রথম গল্প বা প্রথম সৃষ্টি বা প্রথম রচনা, অনেকে গল্প বলতে চান না কিন্তু অনেকেই আবার গল্প বলতে চান, শিলাদিত্য আজ আমাদের আলোচনার বিষয়। তো এই রাজকাহিনীর অন্যতম সৃষ্টিগুলির মধ্যে কিন্তু এই শিলাদিত্য অন্যতম। অবনীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব সৃষ্টি সম্বন্ধে আর এক সাহিত্যের ইতিহাস রচয়িতা সুকুমার সেন বলছেন, কি বলছেন? বর্তমান শতাব্দীর বহুশ্রেষ্ঠ কৃতি লেখক ভারতীয় আসরে ভর করিয়াই সৃষ্টি সার্থকতা লাভ করিয়াছিলেন। ইহাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হইতেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই, ঠাকুর পরিবারেই জন্ম, আশ্রীষের ঘরে। তিনি ছিলেন ভারতীয় আসরে উপাত্ত পালার মূল অধিকারী। বর্তমান শতাব্দীর দ্বিতীয় তৃতীয় দশকে ভারতীয়কে আশ্রয় করিয়া যে সাহিত্য গোষ্ঠী জন্মিয়াছিল তাহার চৈত্যগুরু রবীন্দ্রনাথ এবং দীক্ষাগুরু অবনীন্দ্রনাথ। দারুণ মজার ব্যাপার কি জানো তো, একাধারে সাহিত্য এবং চিত্রশিল্প, সাহিত্য শিল্প এবং চিত্রশিল্প এই দুটিকে সমানভাবে বয়ে নিয়ে যাওয়ার দক্ষ কারিগর অনেক কম ছিলেন। তাদের মধ্যে কিন্তু অন্যতম হলেন এই অবন ঠাকুর তথা অবনীন্দ্রনাথ ঠাকুর। বাংলা চিত্রকলায় প্রাচীন হিন্দু চিত্রশিল্প এবং মোগল চিত্রশিল্প ধারার যে প্রথম উদ্ভাবন সেটা তার হাতেই। বাংলা সাহিত্যের তাকে বলা হয় হান্স অ্যান্ডারসন। কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। তার জন্ম 1871 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, অবশ্যই কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নাম শুনেছি, তারপর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তারপর তার তৃতীয় ভ্রাতা গিরীন্দ্রনাথ ঠাকুর, তারপর তার সন্তান গুণেন্দ্রনাথ ঠাকুর, তার কনিষ্ঠ পুত্র হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তার দাদা ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুর দুই ভাই। মাতা ছিলেন সৌদামিনী দেবী। 1881, তাহলে দেখো 1871 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করছেন। তাহলে রবি ঠাকুরের চেয়ে কত বছরের ছোট? 10 বছরের ছোট। রবি ঠাকুর 1861। 1881 খ্রিস্টাব্দ থেকে 1889 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন। প্রথাগত শিক্ষার তিনি একেবারে বিরোধী ছিলেন, ঠিক কাকার মতোই। 1889 খ্রিস্টাব্দে সুহাসিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। 1890 খ্রিস্টাব্দে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের যে খামখেয়ালি যে সভা, তার সদস্যপদ গ্রহণ করেন, মানে তিনি যোগদান করেন। ইচ্ছে মতন কবিতা আবৃত্তি, নাটক, অভিনয় করা চলতে থাকে। 1896 খ্রিস্টাব্দে তিনি কলকাতা আর্ট কলেজের আর্ট স্কুল, সেখানে সহকারী অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। মনে রাখতে হবে, ভারতীয়দের মধ্যে, বাঙালিদের মধ্যে প্রথম বটেই, ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম কোন ভারতীয় এই কলকাতা আর্ট স্কুলের সহকারী অধ্যক্ষ হিসাবে যোগদান করলেন। 1911 খ্রিস্টাব্দে রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরি যখন ভারতে আসেন এবং আর্ট গ্যালারি পরিদর্শনের সময় তাদের যে ওরিয়েন্টাল আর্ট সম্পর্কে বোঝাতে হবে, সে বোঝানোর দায়িত্বটা কিন্তু পড়েছিল এই অবন ঠাকুরের উপরে। 1913 খ্রিস্টাব্দে লন্ডনে, মানে ইংল্যান্ডে, তার চিত্র প্রদর্শনী শুরু হয়েছিল। তার চিত্র প্রদর্শনী হয়েছিল, বোঝার চেষ্টা করো, সেই সময় 1913 খ্রিস্টাব্দের মতো পরাধীন ভারতবর্ষ, সেই সময় একজন ভারতীয়ের চিত্র সেখানে প্রদর্শনী হচ্ছে, কতটা উন্নত মানের ছিল।
তারপর ওই 1913 খ্রিস্টাব্দে ইংরেজ সরকারের কাছ থেকে তিনি পেলেন সিআইই এই ছবির দৌলতেই উপাধি। 1921 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি দিল। 1941 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত শান্তিনিকেতনে তিনি বিশ্বভারতীর আচার্য রূপে দায়িত্ব পালন করেছিলেন টানা 5 বছর। তার চিত্রকলার পাঠ শুরু হয় ইতালির শিল্পী গ্লাডির কাছে, তারপর ইংরেজ শিল্পী সিএল পামারের কাছেও তিনি কি করলেন না লাইফ স্টাডি করেছিলেন। তার আঁকা বিখ্যাত ছবিগুলির মধ্যে অন্যতম হলো কৃষ্ণলীলা সিরিজ, সুজাতা ও গৌতম বুদ্ধ মানে বুদ্ধ, চতুর্ভুজা ভারত মাতা, কচ দেবযানী, শেষ যাত্রা, অমর খৈয়াম। অমর খৈয়াম এঁকেছিলেন এক অদ্ভুত পরিস্থিতিতে। তার কন্যা যখন প্লেগ রোগে মারা গেল, তিনি তার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে ঢেলে দিয়ে লিখলেন। কি লিখলেন? তিনি লিখলেন অমর খৈয়াম, প্রত্যাবর্তন ইত্যাদি তার বিখ্যাত ছবি। তারপর একদম শেষের দিকে এসে তিনি আকারনিষ্ঠ বিমূর্ত শিল্প তৈরিতে একেবারে মগ্ন হয়ে গেলেন। কুটুম কাটাম, এই কুটুম কাটাম সৃষ্টিতে তিনি নিজেকে মগ্ন রেখেছিলেন। তার স্ত্রী মারা গিয়েছেন, তার কন্যা মারা গিয়েছেন। এই অবস্থাতে তিনি কুটুম কাটাম অর্থাৎ টুকরো কাঠ, টুকরো পাথর, টুকরো নুড়ি, কাগজ শক্ত, এইসব টুকরো টুকরো ছাড়া এই সমস্ত জিনিস দিয়েই তিনি অনিন্দ্য সুন্দর জিনিস সৃষ্টি করতে শুরু করলেন। সাহিত্য সাধনাতেও তার কৃতিত্ব চোখে পড়ার মতো। আমি প্রথমে বলেছি সাহিত্য সাধনা এবং চিত্রশিল্প মানে ছবি আঁকা, এই দুটিকেই অসাধারণভাবে তিনি মিলিয়ে দিতে পেরেছিলেন। তার কথায় যেন ছবি ফুটে উঠেছে আর তার ছবিতে যেন লেখা ফুটে উঠেছে। তিনি দুটোর পরিপূরক করে তুলতে পেরেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কাকা তিনি বলছেন, ছোটদের পড়াবার মতো বই বাংলা ভাষায় বিশেষ নেই। এ অভাব আমাদের ঘোচাতে হবে, তুমি লেখো। অবনীন্দ্রনাথ ঠাকুরকে বললেন যে তুমি লেখো। অবন ঠাকুর প্রথমে শকুন্তলা লিখলেন। অবন ঠাকুর বলছেন সব গল্প টল্প আমার দ্বারা হবে না, গল্প লেখার জন্য আমি না। তখন বলছে আচ্ছা তুমি লেখো না। রবি ঠাকুর বলছেন আচ্ছা তুমি লেখো না, ভাষার কোনো দোষ ত্রুটি হলে সে শুধরে দেওয়ার দায়িত্ব আমার, তুমি লেখো। তিনি শকুন্তলা লিখলেন। এক নদীর ধারে এক বন, সেখানে তাল তমালের সারি, এরকম ভাবে ছোট্ট এক নদী, এরকম ভাবে বর্ণনা দিয়ে সেই শকুন্তলার সৃষ্টি শুরুটা হয়েছে। তারপর রবি কাকা দেখে তার কোনো সংশোধন করেননি। তখন তিনি বলেছিলেন তাহলে আমিও গল্প লিখতে পারি। হ্যাঁ, এই অবন ঠাকুর, এই অবনীন্দ্রনাথ ঠাকুর, তার হাত থেকে পেয়েছি আমরা খুব ছোট কিছু সাহিত্য সম্ভার নয়, যেমন শকুন্তলা, ক্ষীরের পুতুল। বড় হলে এই নামগুলো বারবার শুনবে তোমরা, যদি বাংলা সাহিত্যের সঙ্গে তোমাদের কোনো যোগ থাকে। তো এই যে ক্ষীরের পুতুল, শকুন্তলা, এই যে মানুষটি লিখছেন বা এত সুন্দর ছবি আঁকছেন, তার অবয়ব আমরা কিন্তু দেখিনি বা অনেকে চিনি না। এবার একটু তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখা যাচ্ছে এই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি। দেখো এই অবনীন্দ্রনাথ ঠাকুরের এইখানে যে ছবি আছে, এখানে কিন্তু দাড়ি নেই, তিনি মাঝখানে দাড়ি রেখেছিলেন। আবার তার দাড়ি না থাকা অবস্থায়ও প্রচুর ছবি আছে। রবি ঠাকুরের সঙ্গে তার ছবি রয়েছে অনেক। এই হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিখ্যাত চিত্রশিল্পী এবং সাহিত্য শিল্পী। ক্ষীরের পুতুল, তারপরে লিখলেন 1909 খ্রিস্টাব্দের রাজকাহিনী। ভারত শিল্প, ভূতপত্রীর দেশ, নালক, বাংলার ব্রত বড়দের জন্য, বাংলার ব্রতটা বড়দের জন্য অবশ্যই। রাজকাহিনী, ক্ষীরের পুতুল, ভূতপত্রীর দেশ, এগুলো সবই কিন্তু ছোটদের জন্য। খাজাঞ্চির খাতা, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, অসাধারণ সৃষ্টি। আমাদের পাঠ্য ছিল, আমরা যখন মাস্টার ডিগ্রিতে পড়েছি।
সৌন্দর্যবোধ, সুন্দর অসুন্দর এই প্রবন্ধগুলো অসাধারণ। বাগেশ্বরী শিল্প প্রবন্ধ যদি তোমরা কোথাও কখনো সুযোগ পাও একটু পড়ে নিও, অত্যন্ত ভালো লাগবে। বুড়ো আংলা, জোড়া সাঁকর ধারে, আলোর ফুলকি, মারুতির পুঁথি, রং বেরং ইত্যাদি। এই যে সাহিত্য আরো অনেক আছে, অনেক, এগুলি কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য, মনে রাখতে হবে। 1951 খ্রিস্টাব্দের 5ই ডিসেম্বর ঠিক কাকা রবি ঠাকুরের মতোই মাত্র 80 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 80 বছর, তিনিও 80 বছর। রাজকাহিনী গ্রন্থের অন্তর্গত আজ আমরা আলোচনা করতে চলেছি শিলাদিত্য গল্পটি। এই গল্পেরও একটু প্রেক্ষাপট আছে অবশ্যই। কর্নেল টড, সেই যে কর্নেল টড, তিনি যেটা রচনা করেছিলেন কি না, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অব রাজস্থান। কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অব রাজস্থান, সেখান থেকে তিনি রসদ নিলেন রাজস্থানের ঘটনা, জায়গা, কিন্তু আপন মনের মাধুরী মিশিয়ে তিনি সেই ঘটনা বা কাহিনীকে দিলেন নতুনতর রূপ, নতুন রূপ দান হল। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার যে সখ্যতা ছিল সে বিষয়ে তিনি বলছেন, এই হলো রবি কাকার সঙ্গে আমার প্রথম আর্ট নিয়ে যোগ। কখন না, রবীন্দ্রনাথ ঠাকুর যখন চিত্রাঙ্গদা লিখছেন তখন তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন যে আমার চিত্রাঙ্গদার জন্য তুমি ছবি এঁকে দাও। তারপর থেকে এতকাল রবিকার সঙ্গে বহুবার আর্টের ক্ষেত্রে যোগাযোগ হয়েছে, প্রেরণা পেয়েছি তার কাছ থেকে। আজ মনে হচ্ছে আমি যা কিছু করতে পেরেছি তার মূলে ছিল তার প্রেরণা। এ তো হলো আর্টের দিক। আর সাহিত্যে রবিকা বলতে অবন একটা পাগলা। হ্যাঁ, সে কথা সত্যি। কে বলছেন? হ্যাঁ, অবনীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলছেন। আমিও এক এক সময় ভাবি, কি জানি কোনোদিন হয়তো সত্যি খেপে যাব। চিরকালের খেপা আমি, সেই খেপামি আমার গেল না কোনো কালেই শেষ পর্যন্ত। নইলে কি আর কাঠের টুকরো কাগজের টুকরো নিয়ে কুটুম কাটাম সাজান? শিল্পীরা একটু খেপাই হয়, মনের ভরে থাকে। সেই চিত্রশিল্পী, সাহিত্য শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর, যার ছবি কিনতে চেয়েছিলেন, শুনলে অবাক হয়ে যাবে, লর্ড কার্জন। লর্ড কার্জন তার ছবি কিনতে চেয়েছিলেন। তিনি ছবি লিখতেন আর কথা আঁকতেন। দেশপ্রেম আর বীরত্বের ঘটনা দিয়েই সাজানো আমাদের আজকের আলোচ্য গল্প শিলা। সংক্ষেপে গল্পটা কি একটু জেনে নেওয়া যাক। বল্লভীপুর রাজস্থানের একটি অঞ্চল, সেখানে কনক সেনের শেষ বংশের রাজা রাজত্ব করছিলেন। বল্লভীপুরে সূর্যকুণ্ড নামে একটি অতি পবিত্র কুণ্ড ছিল। কুণ্ড মানে বিরাট জলাশয়, যেটাকে আমরা ছোট দিঘিও বলতে পারি। এই সূর্যকুণ্ডের তীরে বা পাড়ে একটা প্রকাণ্ড সূর্য মন্দির ছিল। অনন্ত আকাশ, লেখক বর্ণনা করছেন কি সুন্দর। অনন্ত আকাশে সূর্যদেব যেমন একা একক, ঠিক তেমনি এই সূর্য মন্দিরের যিনি পুরোহিত, তেজস্বী পুরোহিত, তিনিও নিঃসঙ্গ, একাকী। আদিত্য মন্দিরের সূর্য পুরোহিত তেজস্বী ব্রাহ্মণ বড়ই একাকী, বড়ই সঙ্গীহীন ছিলেন। তার কোনো অনুচর নেই, তার কোনো বন্ধু নেই, তার কোনো বান্ধবী নেই, তার কোনো শিষ্য পর্যন্ত নেই। তিনি একাই পূজা পরিচালনা করেন সকাল থেকে সন্ধ্যায়। সকালেও তিনি পূজা আরতি করেন, সন্ধ্যাতেও দ্বীপ জ্বালান। যে প্রদীপটি জ্বালাতেন তার ওজন ছিল 30 সের পিতলের প্রদীপ, কত ভারী। তা মাজা ঘষা ধোয়া পরিষ্কার করা, তাকে আবার তৈল সংযোগ করে আরাধনায় নামা অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। তিনি মনে মনে শুধু ভাবতেন যে আমি যদি একটা সঙ্গী পেতাম তাহলে তার হাতে দায়িত্ব অর্পণ করতাম। সূর্যদেব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করল। সূর্যদেব তাহলে কি? সূর্যকুণ্ড, সূর্য মন্দির, সূর্যদেব। সূর্য দেবতাই এখানে প্রাণকেন্দ্রিক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সূর্যদেব একদিন এরকম ঘন কুয়াশা হয়, চারিদিক অন্ধকার। কবে না, পৌষ মাসের প্রথম দিনে। পৌষ মাসের প্রথম দিনে ঘন কুয়াশায় চারিদিক অন্ধকার হয়ে আছে।
এবার সূর্যদেব সবে অস্ত গেছেন। বৃদ্ধ পুরোহিত সন্ধ্যার আরতি শেষ করে ভীমের বুক ও পাটাখানার মতন প্রকাণ্ড মন্দিরের দুটো পাল্লা বন্ধ করেছে, অনেক কষ্টে বন্ধ করেছে। এমন সময় একজন ব্রাহ্মণ কন্যা তার সম্মুখে হাজির হল। দেখতে অপরূপ সুন্দর, কিন্তু ছিন্ন বস্ত্র, ছেঁড়া কাপড়, সদ্য বিধবা। একটি সন্ধ্যা, মানে লেখক বলছেন বোধ হলো যেন শীতের ভয়ে একটি সন্ধ্যা তারা সূর্য মন্দিরে আশ্রয় চায়। আহা, কি দারুণ বর্ণনা! বলছে যে শীতের ভয়ে যেন একটু সন্ধ্যা তারা আকাশ থেকে নেমে এই মন্দিরে আশ্রয় চাইছে। এত সুন্দর দেখতে মেয়েটি। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, কি চাও তুমি? ব্রাহ্মণ বালিকা কমল কলির মতন ছোট্ট দুটি হাত জোড় করে বলল, প্রভু, আমি আশ্রয় চাই, আমি ব্রাহ্মণ কন্যা, গুর্জর দেশের বেদবিদ ব্রাহ্মণ দেবাদিত্যের একমাত্র কন্যা আমি, নাম সুহাগা। তাহলে কন্যার নাম কি? সুহাগা। কার মেয়ে? দেবাদিত্যের মেয়ে। দেবাদিত্য কে? না, বেদবিদ, বেদ বিশেষজ্ঞ বা বেদ বিজ্ঞ, বেদ বিষয়ে চতুর্বেদ, ঋক সাম যজুর অর্থ করব, সেই বেদ বিষয়ের বিজ্ঞ এই ব্রাহ্মণ দেবাদিত্যের কন্যা। বিয়ের রাতেই তিনি তার স্বামীকে হারিয়েছেন। সবাই অলক্ষণা বলে তাকে তাড়িয়ে দিয়েছে। তারপর সে আশ্রয় চায়। তখন ব্রাহ্মণ বলছে যে, কোন সুখের আশায় আশ্রয় চাস? আমার তিন কুলে কেউ নেই, আমার বন্ধু নেই, আমার কেউ নেই, আমার অন্ন নেই, আমার বস্ত্র নেই, আমি যে নিতান্ত দরিদ্র, বন্ধুহীন। একজন আশ্রয়হীন আরেকজনের কাছে আশ্রয় চাইছে, সেও তার তিন কুলে মানে কেউ নেই তার। ব্রাহ্মণ কিন্তু একথা বললেন বটে, মনে মনে বলছেন, যদি আমি এরকম একজন সঙ্গী নিতাম, তাহলে দায়িত্ব অর্পণ করতাম, বয়সের ভারী নব্জ আর চলছে না। দেখুন, সূর্যদেবকে পূজা মন্দিরে তিনি বলছেন যে, মানে মনে মনে বলছেন যে, মন্দিরে 80 বৎসর ধরে একাই সূর্যদেবের পূজা করলাম। তাহলে 80 বৎসর ধরে পূজা করছেন, তাহলে বয়স কত? আজ শেষ দশায় আবার তার কার হাতে পূজার ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে ব্রাহ্মণ যখন এইরকম ইতস্তত করে ভাবছেন, তখন এক অলৌকিক ঘটনা। আজকের নিরিখে, আজকের আধুনিকতার আলোর নিরিখে, আজকের নিয়নের আলোর নিচে বসে আমরা, যুক্তিবাদের নিচে বসে আমরা, এই বিজ্ঞানের যুগে বসে আমরা ভাবতেই পারি, হ্যাঁ এটা অলৌকিক। এই একটু অলৌকিকতা, একটু ইতিহাসের ধোঁয়াশাচ্ছন্নতা, এগুলো আমাদেরকে ভালো লাগায়। কিন্তু বিশ্বাস করা তো কোথাও কোথাও কষ্ট হলেও একেবারে অবিশ্বাস বলে আমরা কিন্তু দূরে ফেলে দিই না। এটা রোমান্সের একটি বৈশিষ্ট্য। বড় হয়ে পড়বে রোমান্স কি, নভেল কি, নভেল অর্থাৎ উপন্যাস। রোমান্স ও নভেলের পার্থক্য কোথায়? সেইখানে নভেল নয়, রোমান্সের একটি বৈশিষ্ট্য হলো ইতিহাসের ধোঁয়াশাচ্ছন্নতা। কিছুটা বিশ্বাস করা যায়, কিছুটা বিশ্বাস করা যায় না। এক অদ্ভুত রকমের বিশ্বাস না করলেও ভালো লাগার আবেশ, ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। এখানেও সেই রকম একটা ঘটনা ঘটলো। ব্রাহ্মণেরও মনোবাঞ্ছা পূর্ণ হলো। কিভাবে? তখন সহসা সন্ধ্যার সমস্ত অন্ধকার ভেদ করে পৃথিবীর পশ্চিম পার থেকে এক বিন্দু সূর্যের আলো, সূর্য তো ডুবে গিয়েছে, তাহলে সূর্যের আলো আসবে থেকে এক বিন্দু সূর্যের আলো তীক্ষ্ণ ভাবে সেই দুঃখিনী বালিকার মুখখানিতে এসে পড়ল। বিশেষ করে যেটা মানে দেখবার মতো, অন্য কোথাও পড়েনি, সেই বালিকার মুখখানিতে এসে পড়েছে। ভগবান আদিত্যদেব যেন নিজের হাতে দেখিয়ে দিলেন, এই আমার সেবা দাস। হে আমার প্রিয় ভক্ত, এই বালিকাকে আশ্রয় দাও, যেন চিরদিন এই দুঃখিনী বিধবা আমার সেবায় নিযুক্ত থাকে। তিনি মনে মনে বললেন। আশ্রয় পেলেন কে? এই বালিকা। তারপর অনেক দিন কেটে গেল। সুহাগাকে নিজের হাতে করে ওই ব্রাহ্মণ সমস্ত কাজ শিখিয়েছেন, আরতি শিখিয়েছেন, পূজা পার্বণ সব শিখিয়েছেন। কিন্তু ওই 30 ওজনের ওই যে আরতির প্রদীপ, ওটা তিনি কিছুতেই মানে সুহাগা কিছুতেই তুলতে পারত। তাই তিনি কি করলেন? নিজেই ওটা চাগিয়ে তুলে আরতিটা করতেন। এক সময় তারও বয়স হলো, বয়সের ভারে নুজ্জ হয়ে পড়লেন, হাতের শিরা বেরিয়ে গেল, শীর্ণ জীর্ণ হতে থাকলো তার দেহ। একদিন এটা দেখে, যে টলে পড়ছিল এরকম একটা দেখে, বল্লভীপুরের বাজার থেকে গিয়ে সুভাগা কি করলো? 100 ওজনের একটা পিতলের প্রদীপ আনলেন। তারপর তিনি ব্রাহ্মণকে বললেন, পিতা, আজ সন্ধ্যার সময় এই প্রদীপের সূর্য দেবের আরতি করুন। সন্ধ্যা
তখন মানে ব্রাহ্মণ একটু হেসে বললেন, সকালে যে প্রদীপে দেবতার আরতি আরম্ভ করেছি, সন্ধ্যাতেও সেই প্রদীপে দেবতার আরতি করা চাই। কাল থেকে না হয় নতুন দিনের নতুন প্রদীপ দিয়ে শুরু করা যাবে। সেই দিন দ্বীপ প্রহরে সূর্যের আলোয় যখন সমস্ত পৃথিবী আলোময় হয়ে গেছে, সেই সময় ব্রাহ্মণ সুভাগাকে সূর্য মন্ত্র দিলেন। এক অসাধারণ মন্ত্র। কি? সূর্য মন্ত্র এমন এক মন্ত্র, যে মন্ত্র উচ্চারণ করলে সূর্যদেব এসে দেখা দেবে, বর দেবে, কিন্তু দ্বিতীয়বার উচ্চারণ করলে মৃত্যু নিশ্চিত। কি অদ্ভুত মন্ত্র! একবারই উচ্চারণ করা যাবে, যদি দ্বিতীয়বার উচ্চারণ হয় কিন্তু মৃত্যু নিশ্চিত। তারপর সন্ধিক্ষণে সন্ধ্যার অন্ধকারে মানে আরতি শেষে নিভন্ত প্রদীপের মতো আমাদের ব্রাহ্মণের জীবন প্রদীপ ধীরে ধীরে নিভে এলো। ব্রাহ্মণ মারা গেলেন। তারপরে একশের প্রদীপ নিয়ে সুভাগার যুগ শুরু হলো, সন্ধ্যা আরতি পূজা পার্বণের সময়। দিন কতক সুভাগা বৃদ্ধের জন্য বাবা বলেছিলেন, পিতা রূপে দেখতেন, কেঁদে কেঁদে দিন কাটালো। তারপর এই মন্দিরের পাথরের দেওয়াল ঘষে মেজে পরিষ্কার করা, লতা পাতা ফুল পাখি হাতি ঘোড়া পুরাণ ইতিহাসের পট লিখে চলা, এই নিয়ে আর কতদিন কাটলো। তারপর শেষে সুভাগার হাতে আর কোনো কাজ না থাকায় চারিদিকে ফলের বাগান আর ফুলের মালঞ্চ তৈরি করলো। সময় কাটে না। ইতোমধ্যে যখন ফুল ধরেছে, গাছে ফল ধরেছে, তখন অলি এলো, প্রজাপতি এলো, তবু তার সঙ্গী হলো আর কিছু ছোট বড় বালক বালিকার দল হলো, ছেলে মেয়ের দল এলো। এবার তারা সেই ফুল ছেড়ে ফল পাড়ে, অত্যাচার করে, এটাকে সে নীরবে সয়ে নেয়, সহ্য করে নেয়। সন্তানের অত্যাচার, কোথাও যেন একটা স্নেহ বাৎসল্যের সেই সহ্য করবার একটা যে গুণ তার ভিতরেই তৈরি হয়ে গেছে। না, নিজের সন্তান নয় ঠিক, কিন্তু ওই যে সন্তান বধ ছেলে মেয়েরা তার সামনে খেলা করছে, ঘুরে বেড়াচ্ছে, এটাই তার কাছে অনেক। তারপর চারিদিকে একদিন ক্রমে বর্ষা এসে পড়ল। একদিন চারিদিকে কালো মেঘের ঘটা, বিদ্যুতের ছাটা, গুরু গুরু গর্জন মেঘের। একদিন ঘুরের মতো পূবের হাওয়ায় সুভাগার নতুন ফুলের মোটা ছিন্ন হলো, প্রজাপতির ছিন্ন পাখার মতন সেই ফুলের পাপড়ি ছড়িয়ে পড়লো। তারপর পাখির ঝাঁক হাওয়ার মুখে উড়ে গেল, ফল গাছ তছনছ হয়ে গেল। বালক বালিকার দল, ছেলে মেয়ের দল আর এলো না। তখন সেই শ্রাবণের ধারার মাঝে সন্ধ্যাবেলায় বসে বসে সুভাগা ভাবছে তার অতীত দিনের কথা, তার বাপ মায়ের কথা, তার শ্বশুর শাশুড়ির নিষ্ঠুরতার কথা, তার বিয়ের রাত্রে তার সুন্দর বরের মারা যাওয়ার কথা। সমস্ত কিছু তার মনের মধ্যে একে একে উদিত হতে লাগলো। এই নির্জন সঙ্গীহীন বিদেশে সে সারা জীবন একা কাটাবে করে, এইরকম মনে হতে হতে তার অশ্রু সজল চোখ দিয়ে অঝর নয়নে বাড়ি ঝরতে লাগলো। সে কাঁদতে লাগলো। তার পূবে অন্ধকার, পশ্চিমে অন্ধকার, উত্তরে অন্ধকার, দক্ষিণে চারিদিকে অন্ধকার, সর্বত্র সে অন্ধকার। এই সময় তার প্রথম দিনের কথা মনে পড়লো। এইরকম এক নিশ্ছিদ্র অন্ধকারের সন্ধ্যাতে সে হাজির হয়েছিল এই সূর্য মন্দিরে। তখন বেঁচেছিলেন আমাদের এই সূর্য মন্দিরের বৃদ্ধ ব্রাহ্মণ পুরোহিত। কিন্তু হায়, তিনি আজ কোথায়? সুভাগার কালো চোখ থেকে জল বৃষ্টিবিন্দুর মতন ফোটা ফোটা পড়তে আরম্ভ করল। তিনি প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের আরতি করলেন। তারপর কি জানি কি মনে করে সুভাগা সেই সূর্য মূর্তির সম্মুখে ধ্যানে বসলেন। ক্রমে সুভাগার দুটি চক্ষু স্থির হয়ে এলো। চারিদিক থেকে ঝড়ের ঝঞ্ঝনা, মেঘের কড়মড়ি যেন দূরে সরে গেল। পরিস্থিতি একদম, পরিবেশ শান্ত হয়ে এলো। বৃদ্ধ ব্রাহ্মণের কাছে সেই সূর্য মন্ত্র তিনি কে ওই সুভাগা উচ্চারণ করলেন। সমস্ত পৃথিবী যেন জেগে উঠল। সুভাগা যেন শুনতে পেলেন চারিদিকে পাখির গান, বাঁশির তান, কলতান, আনন্দের কলতান। কি ব্যাপার? চারিদিক আলোয় আলোময় করে সেই মন্দিরের পাথরের দেওয়াল, লোহার দরজা যেন আগুনে আগুনে গলিয়ে দিয়ে সাতটা সবুজ ঘোড়ার পিঠে আলোর রথে কোটি কোটি আগুনের সমান জ্যোতির্ময় আলোময় সূর্যদেব দর্শন হয়ে যায়। সূর্য মন্ত্র উচ্চারিত হয়েছে, সূর্যদেব হাজির হয়েছে। কিভাবে? বর্ণনাটা কি অসাধারণ! লোহার দরজা যেন আগুনে আগুনে গলিয়ে, এতটাই সূর্যের তেজ, সূর্যদেবের তেজ, সেখানে লোহা তো তুচ্ছ।
সাতটা সবুজ ঘোড়ার পিঠে আলোর রথে কোটি কোটি আগুনের সমান। বর্ণনা আমরা ছবি দেখতে পাই, তাহলে তিনি কথা দিয়ে ছবি আঁকেন। বলে দিয়েছি প্রথমেই, জ্যোতির্ময় আলোময় সূর্যদেব দেখা দিলেন। তখন সুভাগ ভয় পেয়ে বলল, হে দেব, রক্ষা করো, রক্ষা করো, চারিদিক যে পুড়ে গেল, জ্বলে গেল, হ্যাঁ, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে যে। দেবতা আশ্বাস দিলেন, না না, তুমি শান্ত হও, তুমি বর প্রার্থনা করো। তখন সুভাগা বলেছিল, আমি প্রভু, আমি তো পতিপুত্রহীনা, বিধবা অনাথিনী নারী, বড়ই একাকী সঙ্গীহীন, তো আমার এই সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমার মৃত্যু ঘটে যা, আমি তোমার চরণ তলে ঠাঁই নি। তখন দেবতা এসে বললেন, হ্যাঁ বৎস, দেবতার বরে কখনো মৃত্যু হয় না, তাই তুমি অন্য বর গ্রহণ করো। তখন সুহাগা বলল যে প্রভু, যদি বর দিতেই হয় তাহলে আমাকে একটি ছেলে আর একটি মেয়ে দাও, যাদেরকে আমি মানুষ করব। ছেলেটি যেন তোমার মতো তেজস্বী হয়, আর মেয়েটি যেন হবে আমার চাঁদের কণার মতো সুন্দর। দেবতা তথাস্তু বলে সেখান থেকে প্রস্থান করলেন। ধীরে ধীরে সুভাগার চোখে ঘুম এলো, আঁচল পেতে ঘুমিয়ে পড়লেন মন্দির তলে, চাতলে। তারপর সুভাগ ঘুমের ঘরে শুনতে পেলেন মলঞ্চে যেন ছোট ছোট দুটো পাখির গান। তারপর ভোর হলো, তাড়াতাড়ি কোলের কাছে, মানে উঠতে গিয়ে আঁচলে টান দেখলেন কোলের কাছে একটা ছেলে মেয়ে ঘুমিয়ে আছে। কোলে তুলে নিলেন সস্নেহে। সকলের আড়ালে মন্দিরে জন্ম বলে তিনি তাদের নাম দিলেন গায়েব গায়েবী। গায়েব গায়েবী বড় হতে থাকলো। গায়েবী তার মায়ের কাছে পূজা পাঠ শেখে, নম্র ভদ্র শিষ্ট। আর গায়েব অত্যন্ত দুরন্ত, অত্যন্ত পাঠশালায় গিয়ে সকলকে মারা ধরা, দুরন্তপনা করা। সেই সময়ে গায়েবের যে বন্ধুবান, তারা ভাবলো এদের হাত, এই অত্যাচারের হাত থেকে আমরা বাঁচবো কি। ওরা তখন নিজেরা মিলে পরামর্শ করলো, ঠিক আছে, গায়েবকে রাজা করে দেওয়া হোক আমাদের মধ্যে, আর আমরা তার প্রজা হয়ে থাকি। প্রজা হয়ে যদি থাকি তাহলে সেখানে কি দেখা যাবে না, ও আর আমাদেরকে মারবে, আমাদের প্রজাদের মতন ব্যবস্থা নেবে, ট্রিট করবে। তখন এই বলে সকলে গায়েবকে রাজা বলে কাঁধে নিয়ে নৃত্য করতে শুরু করে দিল। গায়েব হাসিতে খুশিতে সেই সকল ছোট ছোট ছেলেদের কাঁধে উঠে নৃত্য করতে শুরু করে দিল। তারপর ওর মধ্যে সবচেয়ে ছোট মতন যে, সে বলছে, আমি রাজার পূজায়, মন্ত্র পড়ে রাজাকে রাজটি করো, তাই মাটির সিংহাসনের উপরে ওকে বসানো হোক। গায়েব তো সেই মাটির টিলার উপরে বসেছে, একদম যেরকম ভাবে রাজা বসে। এইবার তো রাজ টিকা দিয়ে, হ্যাঁ, তখন তিলক টেনে দিয়ে সেই ছেলে বলছে, গায়েব, তোমার নাম তো জানি, তোমার মায়ের আর বাবার নাম। তখন গায়েব বলছে, আমার নাম গায়েব, আমার বোনের নাম গায়েবী, আমার মায়ের নাম সুভাগা, আমার বাবার নাম আর বলতে পারে না। তখন ছেলের দল ব্যঙ্গ করেছে, হেসেছে। তখন ছেলের দল হো হো করে হাততালি দিতে লেগেছে। লজ্জায় লাল হয়ে উঠেছিল কার? এই গায়েবের মুখ। রেগে গিয়ে ওই মাটির সিংহাসন পা দিয়ে রাজমেরে ভেঙে দিয়েছিল। ওই ছেলেদের ওই যে তুলতুলে ফোলা গালে মেরে আরো ফুলিয়ে দিয়েছিল। আগে সে চলে এসেছিল একেবারে দেব মন্দির, সূর্য মন্দির, যেখানে সুহাগা গায়েবীর হাতে পিতলের ছোট্ট প্রদীপ দিয়ে কেমন করে সূর্যদেবের আরতি করতে হয় শিখিয়ে দিচ্ছিলেন। এমন সময় ঝড়ের মতো গায়েব এসে পিতলের প্রদীপটা কেড়ে নিয়ে দিল, টান মেরে ফেল। এমন ভাবে ফেললো, নিরেট পিতলের প্রদীপ পাথরের দেওয়ালে লেগে ঝনঝন শব্দে চুরমার হয়ে গেল। মূর্তি আঁকা একখানা কালো পাথর সেই দেওয়াল থেকে খসে পড়ল। এমন ভাবে সে ছুড়ে মারল। সুভাগ বললেন, আরে উন্মাদ, কি করলি? সূর্যদেবের মঙ্গল আরতি ছাড়খাড় করে দিলি, দেবতার অপমান করলি। গায়েব বলছে, তোমার দেবতাও বুঝি না, তোমার সূর্যও বুঝি না, বলো আমি কার ছেলে, না হলে আজ তোমার সূর্য মূর্তি আমি এই কুণ্ডের জলে ডুবে, আর বলো আমার বাবাকে, আমার পিতৃ পরিচয় জানাচ্ছেন। তখন বলছে, বাছা শান্ত হ, আচ্ছা স্থির হ, সূর্যদেবের আর অপমান করিস নে, পিতার নাম দিয়ে কি কাজ, তোর বোন আছে, তোর মা আছে। তখন বলছে, তখন আবেগ ভরা, তখন তার আবেগ আছে, মানে গায়েবে। তখন বলছে, তবে কি আমি নীচ, আমি জঘন্য, আমি অপবিত্র, আমি পথের ধুলা, আমি কি ভিখারির অধম, আমার বাবার পরিচয় নেই,
কথাগুলো তীরের মতন, সুজাগের মতন ভেদ করে গেল সুভাগার বুকে। তিনি দুই হাত দিয়ে মুখ ঢেকে বসে পড়লেন। এরপর তিনি বোঝাতে পারছেন না যে না তোরা নিজ না, না তোরা অপবিত্র না, সূর্যদেবই তোদের পিতা, এটা তিনি বোঝাতে পারছেন না। তখন তিনি ওকে শান্ত করার চেষ্টা করছেন, সে কিছুতেই শান্ত হচ্ছে না। তখন তিনি বললেন, হ্যাঁ তোর পিতাকে তোরা দেখতে পাবি, কিন্তু তোদের এই মাকে তোদের চিরকালের মতো হারাতে হবে। বল রাজি? বড় জেদি, বড় একগুঁয়ে, বলল পিতাকেই দে। এই মন্দিরে একাগ্নি সুভাগা একদিন মৃত্যু ইচ্ছা করে যে মন্ত্র নির্ভয়ে উচ্চারণ করেছিলেন, কাল সর্পের মতো সেই সূর্য মন্ত্র উচ্চারণ করতে তার মায়ের প্রাণে কতই ভয়, কতই ব্যথা। আহা, সে মা ভাবছে এত ছোট ছোট ছেলে মেয়ে, আমি যদি এখন মারা যাই এদের মানুষ করবে। তো সেই মন্ত্র উচ্চারণ করলেন, রক্তের স্রোতে ভাসিয়ে নিয়ে প্রচন্ড মূর্তিতে দর্শন দিলেন সূর্যদেব। প্রভু গায়েব গায়েবী কার সন্তান বললেন। সূর্যদেব কথা বললেন না, নিরুত্তর থাকলেন। আর সুভাগা ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে গেল। তারপর ভিখারিণী সুভাগার সুন্দর শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। গায়েবী কেঁদে উঠে বলল, মা মা। গায়েব জিজ্ঞাসা করলো, মা কোথায়? সূর্যদেব কোনো উত্তর করলেন না, কেবল পাষাণের উপর রাশিকৃত ছাইকে দেখিয়ে দিলেন যে তোমার মা পুড়ে ছাই হয়ে গেছে। তারপর গায়েব বুঝলেন মা আর নেই। রাগে দুঃখে তার কপালে আগুন ছুটলো। গায়েব মন্দিরের কোণ থেকে সূর্য মূর্তি আঁকা পাথরখানা কুড়িয়ে নিয়ে সূর্যদেবকে আঘাত করল। যমরাজের মহিষের মাথাটার মতো সেই কালো পাথরের সূর্যদেবের মুকুটে লেগে জ্বলন্ত কয়লার মতো ঠিকরে পড়ল। সঙ্গে সঙ্গে গায়েব মূর্ছিত। অনেকক্ষণ পরে যখন জেগে উঠলেন, তখন সূর্যদেব অন্তর্ধান করেছেন। মাথার কাছে শুধু গায়েবী বসে আছে। গায়েব জিজ্ঞাসা করলেন, সূর্যদেব কোথায়? গায়েবী তখন দেখিয়ে বললে যে ওই নাও ভাই আদিত্য শিলা, ওই পাথর, এই পাথর তুমি যার উপরে ফেলবে নিশ্চিত রূপে তার মৃত্যু। আর তিনি বলে গেছেন যে তুমি তারই ছেলে, অর্থাৎ সূর্যদেবের ছেলে, তুমি পিতৃ পরিচয়হীন নও, তোমারই বংশ সূর্য বংশ। আজ থেকে তোমার নাম হলো, ওই আদিত্য শিলা দিয়ে গেছেন, তাই তোমার নাম হলো শিলা আদিত্য। এই হচ্ছে তার নামকরণের ইতিহাস। তুমি পৃথিবী শাসন করবে। আর এই যে সূর্যকুণ্ড, তুমি যখনই মনে করবে এখান থেকে সূর্যের রথ উঠে আসবে, 7টা ঘোড়ায় টানা রথ, তাই তার নাম সপ্তাশ্ব রথ। যেখানেই যাক না কেন সপ্তাশ্ব রথে চড়ে গেলে এই শিলাদিত্যকে কেউ আর হারাতে পারবে না। এরপর যখন মা রে ভাই রে বলে ক্রন্দন করছে গায়েবী, তখন সেই মন্দিরের ভিতরে রেখে গায়েবীকে রেখে সে গেল বিশ্বজয়। কে? শিলাদিত্য। যে ও এখানে ফলমূল খেয়ে এই মন্দিরের সেবা টেবা করে বেঁচে থাকবে, ও বিশ্বজয় করে ফিরে আসবার পর তখন আবার তাকে রাজসভায় নিয়ে যাবে। সেই রাত্রে ঘটনা, হঠাৎ সূর্য মন্দির ঝনঝন করে শব্দে কেঁপে উঠলো। তারপর যেইখানটায় গায়েবী বসেছিল সেই মন্দিরের সেই অর্ধেক অংশ এরকম গহ্বরের ভিতরে ঢুকে অনেক চেষ্টা করলো গায়েবী, কিন্তু কাঁচের মতো পাথরের দেওয়াল। তারপর গায়েবীর মৃত্যু হলো। এদিকে একের পর এক যুদ্ধে জয় করেছিল আদিত্য, তখন সেখানে ফিরে এসেছে, সেখানে রাজসভা গঠন করেছে। ওই যে পুরানো পাঠশালার বন্ধু, কাউকে মন্ত্রী, কাউকে সেনাপতি, কাউকে আমন্ত্রণ করে দিয়েছে। আর মাঝখানে শঙ্খধ্বনির শঙ্খধ্বনির মাঝখানে শিলাদিত্য চন্দ্রাবতী নগরের রাজকন্যা পুষ্পবতীকে বিবাহ করে গেছে। শ্বেত পাথরের শয়ন মন্দিরে বিশ্রাম করতে যখন তিনি গেলেন, তখন বর্ণনা দুরন্ত, একটু পড়ি। চমর ধারিণী চামর হাতে ঢুলে পড়েছে, শিওরে সোনার প্রদীপ নিভ নিভ হয়েছে। সেই সময় শিলাদিত্য তার ছোট বোন গায়েবীর কাছে মুখখানি স্বপ্নে দেখতে পেলেন। তার মনে হলো যেন অনেক অনেক দূর থেকে সেই মুখখানি তার দিকে চেয়ে আছে, আর সেই সূর্য মন্দিরের দিক থেকে কে যেন ডাকছে, ভাই রে ভাই রে ভাই রে। তারপরে তিনি ভোর হতে না হতেই সৈন্য সামন্ত আমন্ত্রণ নিয়ে তিনি হাজির হলেন সেই সূর্য মন্দিরে। দেখলেন কপাট বন্ধ, ভীমের মতন। তিনি খুললেন নিজেই, দেখলেন মন্দিরের ভিতরে সেই বিভৎস দৃশ্য, অর্ধেক সেই গুহার ভিতরে গহ্বরে ঢুকে যাওয়া। অনেকবার করুণ স্বরে গায়েবী গায়েবী বলে চিৎকার করলেন, না, গায়েবী আর ডাক শোনা দিল না। তারপর সোনার পাত দিয়ে মুড়িয়ে দিলেন মন্দিরটাকে। তারপর চারিদিকে পাথর দিয়ে বাঁধিয়ে দিলেন
সেই মন্দিরটাকে। এরপর সেই শিলাদিত্য অন্ধকার গহ্বরের যে সূর্যের ঘোড়াগুলি যেমন ভাবে আধখানা ছিল তেমনি ভাবে জেগে রইল, এইরকম ভাবেই তার সেই মন্দির থেকে যখন তিনি বেরিয়ে এলেন, সেই সময় তার জীবনের অন্তিম সময় ঘোষণা হল। তার কারণ তারই সবচেয়ে বিশ্বাসযোগ্য যে মন্ত্রী ছিল সেই বিশ্বাসঘাতকতা করল। একমাত্র সেই মন্ত্রী জানতো যে এই সূর্যকুণ্ড থেকে তার সত্তার সরা উঠে আসে এবং ওই রথ করে এসে গেলে শিলাদিত্যকে কেউ কোনোদিন পরাজিত করতে পারেনি। তারপর সিন্ধু পারে শ্যামানগর থেকে পারদ নামের এক অসভ্য একদল জবন যখন বল্লভীপুরে আক্রমণ করলো, তখন সেই বিশ্বাসঘাতক অল্প পয়সার বিনিময়ে, তুচ্ছ পয়সার বিনিময়ে গরুর রক্তে সেই সূর্যকুণ্ডকে অপবিত্র করে দিয়েছে। 1000 বার ডাকেও সে সত্তাস্ব রথ আর ওঠেনি, যুদ্ধে তার মৃত্যু হয়েছিল। এই হচ্ছে শিলাদিত্যের ঘটনা, এই হলো শিলাদিত্যের কাহিনী। নজর কাড়ল কি ঘটনা বা কাহিনী? আমরা কর্নেল টডের অ্যানাউন্স অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান, এই যে ঘটনা, এই ঘটনাটা যদি আমরা পড়ি তাহলে জানতে পারবো রাজপুতদের ঘটনা, অবশ্যই বীরত্বের ঘটনা, অবশ্যই এখানেও বীরত্বের ঘটনা। পৃষ্ঠে অস্ত্র লেখা নিয়ে পালিয়ে যায়নি শিলাদিত্য, বীরের মতো যুদ্ধ করেছে, বীরত্ব ফুটে উঠেছে তার চরিত্রের পরতে পরতে। হ্যাঁ, কিছু নেতিবাচকতাও তার চরিত্রে ছিল, যেমন তার জেদ, তার একগুয়েমি, তার মা মারা যাবে জেনেও তার মায়ের কথাকে বিশ্বাস না করা, তার মাকে মরতে দেওয়া, অনেকগুলো নেতিবাচকতা ছিল। গল্পের সূত্রে আমাদের গল্প, কাহিনীর সূত্রে কাহিনী যেন একটানা পড়ে যেতে ইচ্ছে করে। এইখানেই জাদু মায়াতা লুকিয়ে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের কলমে। অবনীন্দ্রনাথ ঠাকুর এখানে কালো কালো অক্ষরের দ্বারা যেন ছবি আঁকলেন, সেই ছবি আমরা দেখতে পেলাম এই ঘটনায়, এই গল্পে। চিত্ররূপময়তা আমরা কাব্যের ক্ষেত্রে দেখি, এই চিত্ররূপময়তায় এই ছবির রূপ ফুটে উঠেছে এই বিশেষ রচনায়, বিশেষ সৃষ্টিতে। হ্যাঁ, পুরাণ বিষয় আছে, হ্যাঁ ইতিহাস বিষয় আছে, হ্যাঁ ইতিহাসে ধ্বংসাচ্ছন্নতা আছে, হ্যাঁ অলৌকিকতা আছে, হ্যাঁ প্রায় অবিশ্বাসযোগ্যতা আছে। মনে হচ্ছে যেন রোমান্সের মতন ঘটনা বা কাহিনী, কিন্তু তবুও যেন কোথায় মনের কোণে তীর তীর করে ভালো লাগার ঢেউ উঠতে থাকে আমাদের চিন্তনের নদীতে, ভাবনার নদীতে। এখানেই এই রচনার সার্থকতা। শিশু পাঠ্য অবশ্যই আনন্দ পাবে। যদি এর ভিতরে কোনো গূঢ় তাৎপর্যের কিছু অনুসন্ধান করতে যাওয়া হয় তাহলে বৃথা। কিন্তু সাহিত্যিক মূল্য, তার বর্ণনার অসাধারণ দক্ষতা, ছোটদের জন্যই তো রবি ঠাকুর ওনাকে বলেছিলেন যে ছোটদের জন্য সেইভাবে কিছু লেখা নেই, তুমি লেখো। অবন লিখেছিলেন। রাজকাহিনী থেকে 5 নম্বরের একটা বড় প্রশ্ন, যে বড় প্রশ্নের মধ্যে 2-2-1 বা 3-2 বা 4-1 নানান ধরনের ভাগ থাকলেও থাকতে পারে, আসবে। আর আসবে 5টা এসএকিউ বা এমসিকিউ, শর্ট টাইম আনসার। তার কোশ্চেন একটি বাক্যে বা দুটি বাক্যে উত্তর দেওয়া বা বিকল্প বেছে নেওয়া। গল্পটা যদি খুব ভালো করে না পড়া থাকে, কোন লাইন থেকে প্রশ্ন দেবে তা তোমরা বুঝতে পারবে না। নামগুলো সব মনে রাখার চেষ্টা করবে। গায়েব, গায়েবী, সুভাগার যে বাবার নাম দেবাদিত্য, বেদবিদ ছিলেন তিনি। বেদবিদ মানে বেদ বিষয়ে বিজ্ঞ। জায়গাগুলোর নাম তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, এখানে যেগুলো ডিটেলসে দেওয়া আছে। 5 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কি? শিলাদিত্য চরিত্র, সুভাগা চরিত্র। শিলাদিত্য চরিত্র সম্বন্ধে অল্প একটু অবশ্যই দাগ নম্বর দেবে, হেডিং দেবে। হেডিংটা কি? শিলাদিত্য, রক্তমাংসে গড়া ঐতিহাসিক প্রাণ স্পন্দন। হেডিং করলে আন্ডারলাইন করবে। এবার কি বলবে? ইতিহাসের কালময়তায় অস্পষ্টতা ও বীরত্ব ব্যঞ্জক রক্তে দোলা লাগানো অনুভূতি সৃষ্টির আশ্চর্য নিদর্শন হলো চিত্রশিল্পী ও সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী গ্রন্থের অন্তর্গত শিলাদিত্য রচনা।
একটুখানি বলে নিলে যে কোন রচনা থেকে নেওয়া হচ্ছে, কি ব্যাপার। আর সেই বলে নেওয়ার খাতিরেই, সূত্রেই সেখানে তুমি ঢুকিয়ে দাও তাদের বৈশিষ্ট্যের এক একটা ছোঁয়া। কর্নেল টডের অ্যানাউন্স অ্যান্ড অ্যান্টিকুইটিজ অব রাজস্থান গ্রন্থ থেকে এই রচনার ভরকেন্দ্রিক চরিত্র শিলাদিত্য সৃষ্টির প্রেরণা এসেছে। ওখানে রাজপুতদের কথা বলা আছে, বীরত্বের কথা বলা আছে। তাহলে কথা বোনার শিল্পী অবন ঠাকুরের আপন মনের মাধুরীতে এই চরিত্র হয়ে উঠেছে চিত্তাকর্ষক। কোন চরিত্র? শিলাদিত্য। শিলাদিত্য চরিত্রের নানা মাত্রা, তেজস্বিতা। যেহেতু সে জন্মসূত্রেই তার ভিতরে আছে তেজ, সে সূর্যের সন্তান, সূর্য কর্তৃক প্রদত্ত যে আদিত্য শিলা, সেই থেকেই তার নাম শিলাদিত্য। আদিত্য মানে সূর্য, সূর্যের তেজে মতন সে তেজি, তেজস্বী, বলিয়ান। আত্মসম্মান বোধ। পাঠশালার বন্ধুরা যখন তাকে অবজ্ঞা করলো, তাকে ব্যঙ্গ করলো, তার পিতৃ পরিচয় দিতে পারল না বলে হো করে হেসে উঠল, তখন তার আত্মসম্মানে লেগেছে। তখন সে লাথি মেরে মাটির টিলাকে, যেটাকে সিংহাসন বলে ওরা বলেছিল, ভেঙে দিয়ে সে ছুটে এসেছিল মায়ের মন্দিরে। সেখানে পিতলের প্রদীপ ভেঙে ফেলেছিল আছড়িয়ে। তার আত্মসম্মান বোধ ছিল বলেই সে ক্রোধী। পিতলের প্রদীপ ভেঙে দেওয়া, সে ক্রোধী। সে তখন সূর্যকে সেই মূর্তি দিয়ে আঘাত করা, সূর্যদেবকে। কতটা ক্রোধ, কতটা রাগী, অবশ্যই নেতিবাচক। জেদ, না আমি আমার বাবাকে দেখব, না আমি আমার পিতৃ পরিচয় চাই। সে জানছে যে পিতৃ পরিচয় জানতে গেলে, দেখতে গেলে তার মা বলছে যে তাহলে আমাকে হারাতে হবে। সে মনে মনে হচ্ছে হারাতে হবে, তবু আমার পিতৃ পরিচয় জানা চাই এই সমাজে। বীরত্ব, অবশ্যই বীর। কোন যুদ্ধে সে হারেনি। যে যুদ্ধে হেরেছে সেটা তার জীবনের শেষ যুদ্ধ, তাও তার মন্ত্রের বিশ্বাস ভালোবাসার জন্য। তাহলে অনেকে প্রশ্ন তুলতে পারো যে ও তাহলে তো সেই দেবতার রাশি, সেই তার বীরত্ব। হ্যাঁ, হতে পারে। সেই সপ্তাশ্ব রথ, সেই পাথর, যে পাথর দিয়ে আঘাত করলে কেউ কোনদিন বাঁচে না, আদিত্য শিলা, সেই তারই কৃপায় তার বীরত্ব। সহমন, সে যখন ফিরে এসেছে, রাজত্ব করছে, তখন কিন্তু পাঠশালার বন্ধুদের সে বলে তাকে কাউকে মন্ত্রী, কাউকে সেনাপতি করে দিয়েছে। সর্বোপরি বলা যায় এটি একটি ট্র্যাজিক চরিত্র। কেন ট্র্যাজিক চরিত্র? তার কারণ জন্মসূত্রেই সে তার বাবার পরিচয় জানেনি, মনকষ্টে আছে। তার জীবদ্দশাতেই বাবার পরিচয় জানতে গিয়ে তার মাকে হারিয়েছে। মা হারানোর পর তার বোনকেও হারাতে হয়েছে। সুতরাং তার জীবনের একটা দিক, আলোকিত দিক যদি বীরত্ব গাথা ব্যঞ্জক হয়ে থাকে, তাহলে তার আরেকটি দিক অবশ্যই বিরহ ব্যথিত, বেদনা বিধুর, ট্র্যাজিক দিক, যা আমাদের একটু হলেও ছলছল হৃদয়ের স্পর্শ অনুভূত হবে। সময় শেষ, আজ এই পর্যন্তই। তোমরা সকলেই খুব ভালো থাকবে, সকলে খুব সাবধানে থাকবে। এখন করোনার অবস্থা খুবই খারাপ, পড়াশোনার মধ্যে থাকবে। আমরা সবাই আশাবাদী একদিন এই করোনার হাত থেকে বিশ্ব মুক্ত হবে। শুভ সন্ধ্যা।